আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের অধ্যায় 2 ভোক্তা এবং উৎপাদকের আচরণ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে জেনে নেব। সাধারণত এগুলো 1 নম্বর বা 2 নম্বরের জন্য আসে। তাহলে আমরা আজকে জানবো যে এই ছোট প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখতে হবে। প্রথম প্রশ্নটা আছে, স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় কেন? আমরা জানি যে চাহিদা বৃদ্ধির কারণে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়, কারণ দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীত সম্পর্ক আছে সেই সম্পর্কের কারণে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। আমরা যখন সূচি থেকে চিত্র অঙ্কন করব তখন বিষয়টা আরও ক্লিয়ারভাবে বোঝা যাবে। আমার অন্য ভিডিওতে এই নিয়ে ডিটেলস একটা ক্লাস আছে। আচ্ছা, পরের প্রশ্ন হলো, সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে যোগানবিধি অকার্যকর হয় কেন? কিছু কিছু পণ্য আছে যার উৎপাদন আর বৃদ্ধি সম্ভব নয়। যে সকল দ্রব্যের যোগান সীমাবদ্ধ, যেমন পুরাতন মুদ্রা, পুরাতন ডাক টিকিট, অর্থাৎ যেগুলোর আর যোগান বাড়বে না এবং যেগুলো আর উৎপাদন হবে না, এই ধরনের দ্রব্যগুলোর ক্ষেত্রে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে না এবং এই ক্ষেত্রে যোগানবিধি কার্যকরও হবে না। অর্থাৎ যখন কোনো দ্রব্যের যোগান সীমাবদ্ধ থাকবে সেই ক্ষেত্রে যোগানবিধি আর কার্যকর হবে না। যোগানবিধিটা কি? যোগানবিধি হলো দাম বাড়লে যোগান বাড়বে এবং দাম কমলে যোগান কমবে। দাম এবং যোগানের এই সমমুখী সম্পর্ককেই আমরা জানি হচ্ছে যোগানবিধি। পরের প্রশ্নটি হলো, কেন বিলাসজাত দ্রব্য স্থিতিস্থাপক? বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনের তুলনায় চাহিদা অধিক হারে পরিবর্তিত হয়। দামের পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তনের হার বেশি হলে একে স্থিতিস্থাপক চাহিদা বলে। আমরা জানি যে বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে দামের যদি সামান্য পরিবর্তন হয় তাহলে সেটা চাহিদার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়। দাম যদি সামান্য কমে তাহলে চাহিদার পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পায়, আবার দাম যদি সামান্য বাড়ে তাহলে চাহিদার পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পায়। তাহলে এই ধরনের আমরা জানি যে বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে এই বিষয়টা খুব বেশি হয়। তাহলে এই কারণেই বিলাসবহুল দ্রব্য হলো স্থিতিস্থাপক। চালের দাম বৃদ্ধিতে গমের চাহিদার উপর কী ধরনের প্রভাব পড়বে? আমরা জানি যে চাল এবং গম হলো একটি আরেকটির বিকল্প দ্রব্য। তাহলে চালের দাম যদি বাড়ে তাহলে গমের চাহিদা বৃদ্ধি পাবে। কোনো দ্রব্যের সাথে সম্পর্কিত বিকল্প দ্রব্যের দাম বাড়লে সংশ্লিষ্ট ওই দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। আবার কোনো বিকল্প দ্রব্যের দাম কমলে সংশ্লিষ্ট ওই দ্রব্যের চাহিদা কমে যায়। কী হয়েছে বিষয়টা? যে যদি চালের দাম বৃদ্ধি পায় মানুষ চালের কেনার পরিমাণটা কমিয়ে দেয়। আমরা জানি দাম বাড়লে চাহিদা কমে, তাহলে চালের দাম বাড়লে চালের চাহিদা কমে যাবে। কিন্তু মানুষ তো আর না খেয়ে থাকতে পারবে না, তখন তাকে অন্য একটা বিকল্প দ্রব্য বের করতে হবে যেটার দাম তুলনামূলক কম আছে বা যেটার দাম আগে যা ছিল তাই আছে। তাহলে গমের দাম স্থির থেকে যদি চালের দাম বৃদ্ধি পায় তাহলে বিকল্প দ্রব্য হিসেবে গমের চাহিদা বৃদ্ধি পাবে। অর্থাৎ মানুষ তখন চাল কেনার পরিমাণটা কমিয়ে দিয়ে গম বেশি পরিমাণে কিনবে, তাহলে সেটা হলো গমের চাহিদা বৃদ্ধি পাবে। তাই চালের মূল্য বৃদ্ধিতে গমের চাহিদা বৃদ্ধি পাবে। তাহলে মানে প্রশ্নটার উত্তরটা কি হলো? চালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে গমের চাহিদা বৃদ্ধি পাবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয় কেন? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তনের মাত্রা খুবই কম হয় বলে এরূপ দ্রব্যের চাহিদাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। যেমন চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি। এই সকল দ্রব্যের দাম বাড়লেও চাহিদা বিশেষ কমে না, আবার দাম কমলেও চাহিদা বিশেষ বাড়ে না। তাই এই সকল দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক। আচ্ছা, তাহলে চালের দাম অনেক বেশি বেড়ে গেল, চালের দাম হয়তো বেড়ে 50 টাকা থেকে বেড়ে 100 টাকা হয়ে গেল, প্রায় দ্বিগুণ হয়ে গেল, কিন্তু মানুষ ভাত খাওয়া বন্ধ করতে পারবে না। সেই কারণে চালের দাম যতই বাড়ুক না কেন একটা নির্দিষ্ট পরিমাণে মানে খুব কমই চাহিদাটা পরিবর্তন হয়, খুব সামান্য একটু চাহিদার পরিবর্তন হয়। তাহলে আমরা আগে পড়েছি যে স্থিতিস্থাপক চাহিদা, এখন আমরা দেখছি যে অস্থিতিস্থাপক চাহিদা। তার মানে কি, দ্রব্যের দামের ব্যাপক পরিবর্তন হলেও চাহিদার পরিমাণের পরিবর্তন হয় সামান্য। তাহলে এই ধরনের চাহিদাকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে এই বিষয়টি দেখা যায় যে দামের ব্যাপক পরিবর্তন হলেও চাহিদার পরিমাণ সামান্য পরিবর্তিত হয়। তাহলে এই কারণেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক।
এরপরের প্রশ্নে আছে আয় চাহিদাকে কিভাবে প্রভাবিত করে। কোনো দ্রব্য ক্রয় করার সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তখন তাকে চাহিদা বলে। ভোক্তার আয়ের উপর তার চাহিদা প্রত্যক্ষভাবে নির্ভর করে। আয় বাড়লে চাহিদা বাড়ে, আবার আয় কমে গেলে চাহিদা কমে যায়। আয়ের সাথে চাহিদার সম্পর্ক ধনাত্মক। তাহলে একজন ব্যক্তির আগে আয় ছিল 5,000 টাকা, সে 4,000 টাকা খরচ করতে পারত, আর 1,000 টাকা সে সঞ্চয় বা যে কোনো কারণে রেখে দিত। এখন সেই ব্যক্তির আয় হলো 50,000 টাকা। তাহলে সে এখন আর আগের মতো কম চাহিদার মধ্যে থাকবে না, এখন তার দ্রব্যটির চাহিদা বাড়বে, এখন তার কাছে তার আয় আছে, আয় উন্নতি হয়েছে, তাহলে আয় বাড়ার কারণে তার দ্রব্যের প্রতি চাহিদাও বৃদ্ধি পাবে। তাহলে আয়ের সাথে দ্রব্যের চাহিদার সম্পর্ক হলো সমমুখী। আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে। এই কারণে আয় চাহিদাকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয় কেন? যে সকল দ্রব্যের দাম বাড়লে চাহিদা বৃদ্ধি পায় তাকে গিফেন দ্রব্য বলে। গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। এই ক্ষেত্রে দামের সাথে গিফেন দ্রব্যের চাহিদা সমমুখী সম্পর্কের কারণে চাহিদা রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। তাহলে কি গিফেন দ্রব্যটা এমন একটা দ্রব্য যেটার দাম বৃদ্ধি পেলে সেটা চাহিদা বৃদ্ধি পায়, অর্থাৎ চাহিদা রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়ে যায়। এই সকল দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়। ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল 0। স্বাধীন চলকের পরিবর্তনের ফলে যদি অধীন চলকের কোনো পরিবর্তন না হয় তবে তার ঢাল 0 হবে, অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল 0 হবে। যোগান এবং মজুদ এক নয়, ব্যাখ্যা করো। বিক্রেতার নিকট যে পরিমাণ দ্রব্য থাকে তার সম্পূর্ণ অংশকে মজুদ বলা হয়, অর্থাৎ সে সারা বছর ধরে বা একটা নির্দিষ্ট সময় ধরে যে পরিমাণ দ্রব্যটা বিক্রয় করতে প্রস্তুত আছে তার পুরো অংশটাই হলো মজুদ। পক্ষান্তরে বিক্রেতা ওই মজুদের যে অংশ কোনো একটি নির্দিষ্ট দাম এবং নির্দিষ্ট সময়ে বাজারে বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, একটু দেখি। কোনো কৃষকের 200 মণ ধান জমা আছে, তাহলে এই 200 মণ হলো মজুদ। এই মজুদকৃত ধান থেকে কৃষক 50 মণ ধান বিক্রি করতে রাজি আছে। কোনো একদিনে হয়তোবা 200 মণ ধানের মধ্যে একদিনে 100 টাকা কেজিতে সে 50 মণ ধান বিক্রয় করতে প্রস্তুত আছে, সেটা হলো তার যোগান। তাহলে মজুদ এবং যোগান ধারণা কি, সেটা এক নয়। মজুদ হলো তার সম্পূর্ণ অংশ, সেই অংশ থেকে সে কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে যেই অংশটুকু বিক্রয় করতে প্রস্তুত থাকে সেটাই হলো কি যোগান। উপকরণের দাম কিভাবে যোগানের পরিমাণকে প্রভাবিত করে? উৎপাদনের উপকরণের দাম পরিবর্তিত হলে যোগানের পরিমাণ পরিবর্তিত হয়। পূর্বের তুলনায় উৎপাদন কমে যায় এবং যোগানের পরিমাণও কমে যায়। অর্থাৎ কোনো উপকরণের দাম যদি পরিবর্তন হয় তাহলে সেটা কিন্তু যোগানেরও পরিবর্তন হবে। আগের তুলনায় যদি দাম বৃদ্ধি পায় তাহলে আগের তুলনায় উৎপাদন কমবে এবং যোগানের পরিমাণও কমবে। আবার উপকরণের দাম যদি কমে যায় তাহলে উৎপাদন ব্যয় কমে যাওয়ার ফলে যোগান কিন্তু বৃদ্ধি পাবে। এভাবে উপকরণের দাম যোগানের পরিমাণকে প্রভাবিত করে। তার মানে কি, উপকরণের দাম বাড়লে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে যোগানের পরিমাণ হ্রাস পাবে। আবার উপকরণের দাম যদি কোনো কারণে কমে যায় তাহলে উৎপাদন ব্যয় কমে যাবে, সেক্ষেত্রে যোগানের পরিমাণটা বৃদ্ধি পাবে। এভাবে উপকরণের দাম কিন্তু যোগানের পরিমাণকে প্রভাবিত করে। তাহলে আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্নগুলো সম্পর্কে জানলাম, যেগুলো বোর্ডে সবসময় ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই আসে। আর আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তরটা সুন্দর করে লিখতে পারলে আর খুব বেশি পড়ার প্রয়োজন হবে না। কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।